হ্যালো শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর সাধারণ গণিত বইয়ের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। আমরা প্রথমেই অনুশীলনীর অঙ্ক সরাসরি না করে প্রথমে আলোচনাগুলো একটু পড়ে নেই। প্রথমে লেখা রয়েছে, প্রাচীন মানুষ বিভিন্ন বস্তু বা জিনিস গণনা করতে গিয়ে প্রথম সংখ্যার ধারণা পেয়েছিল। প্রথম দিকে কম সংখ্যক বস্তু গুনতে হতো, কিন্তু সভ্যতার বিকাশের সাথে সাথে বেশি সংখ্যক জিনিস হিসাবের প্রয়োজন দেখা দেয়। সেখান থেকেই নানা রকম প্রতীক ও পদ্ধতির মাধ্যমে মানুষ গণনার আরও সহজ ও কার্যকর উপায় খুঁজে বের করে। যেহেতু এই সংখ্যাগুলো গণনার প্রয়োজনে সৃষ্টি হয়েছিল, তাই এদেরকে গণনাকারী বা স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার বলা হয়। যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এভাবে ... ইত্যাদি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো স্বাভাবিক সংখ্যা কোনগুলো। প্রাচীনকালে মানুষ বিভিন্ন বস্তু বা জিনিস গণনা করতে গিয়ে যেসব সংখ্যা সৃষ্টি করেছিল তাদেরকে গণনাকারী বা স্বাভাবিক বা প্রাকৃতিক সংখ্যা বলা হয়। যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8 ইত্যাদি। অধ্যায় শেষে শিক্ষার্থীরা অঙ্ক পাতনের মাধ্যমে স্বাভাবিক সংখ্যা গঠন করতে পারবে। দেশীয় ও আন্তর্জাতিক রীতিতে অঙ্ক পাতন করে স্বাভাবিক সংখ্যা পড়তে ও লিখতে পারবে। মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা ও সহমৌলিক সংখ্যা চিহ্নিত করতে পারবে। বিভাজ্যতা ব্যাখ্যা করতে পারবে। 2, 3, 4, 5, 9 দ্বারা বিভাজ্যকে যাচাই করতে পারবে। স্বাভাবিক সংখ্যা, ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশের গসাগু ও লসাগু নির্ণয় করতে পারবে। ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশের সরলীকরণ করে গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। এখন 1.1-এ আমরা অঙ্ক পাতন সম্পর্কে একটু জানব। পাটিগণিতে 10টি প্রতীক দ্বারা সব সংখ্যাই প্রকাশ করা যায়। এই প্রতীকগুলো হলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং 0। এগুলোকে অঙ্কও বলা হয়, আবার এগুলোকে সংখ্যাও বলা হয়। 0 ব্যতীত বাকি সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা। এদের মধ্যে প্রথম 9টি সংখ্যাকে সার্থক সংখ্যা এবং শেষেরটিকে 0 বলা হয়। সংখ্যাগুলোর স্বকীয় বা নিজস্ব মান যথাক্রমে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 ও 0। এরপরে 9 অপেক্ষা বড় সব সংখ্যায় 2 বা ততোধিক অঙ্ক পাশাপাশি বসিয়ে লেখা হয়। কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্ক পাতন বলে। অঙ্ক পাতনে 10টি প্রতীকই ব্যবহার করা হয়। 10 ভিত্তিক বলে সংখ্যা প্রকাশের রীতিকে দশমিক বা 10 গুণোত্তর রীতি বলা হয়। এই রীতিতে কয়েকটি অঙ্ক পাশাপাশি বসিয়ে সংখ্যা লিখলে এর সর্বাপেক্ষা ডান দিকের অঙ্কটি তার স্বকীয় মান প্রকাশ করে। ডান দিকে থেকে দ্বিতীয় অঙ্কটি এর স্বকীয় মানের 10 গুণ অর্থাৎ তত দশক প্রকাশ করে। তৃতীয় অঙ্কটি এর দ্বিতীয় স্থানের মানের 10 গুণ ও স্বকীয় মানের শতগুণ অর্থাৎ তত শতক প্রকাশ করে। এরূপে কোনো অঙ্ক এক এক স্থান করে বাম দিকে সরে গেলে তার মান উত্তরোত্তর 10 গুণ করে বৃদ্ধি পায়। লক্ষ্য করি যে কোনো সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর মান তার অবস্থানের উপর নির্ভর করে। সংখ্যায় ব্যবহৃত কোনো অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে তাকে ওই অঙ্কের স্থানীয় মান বলা হয়। যেমন 333 সংখ্যাটির সর্বডানের 3 এর স্থানীয় মান 3। ডান দিক থেকে দ্বিতীয় তৃতীয় স্থানে 3 এর স্থানীয় মান যথাক্রমে 30 এবং 300। তাহলে দেখা যাচ্ছে একই অঙ্কের স্থান পরিবর্তনের ফলে স্থানীয় মানের পরিবর্তন হয়, কিন্তু তার নিজস্ব ও স্বকীয় মান একই থাকে। অর্থাৎ 333 সমান 3 গুণন 300 যোগ 3 গুণন 10 যোগ 3 অর্থাৎ 333। 1.2-এ আমরা এখন দেশীয় সংখ্যা পঠন রীতি আলোচনা করব। আমরা
পূর্ববর্তী শ্রেণীতে দেশীয় রীতি অনুযায়ী গণনা করতে শিখেছি। এই রীতিতে সংখ্যার ডান দিক থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান যথাক্রমে একক, দশক, শতক প্রকাশ করে। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম স্থানকে যথাক্রমে হাজার, অযুত, লক্ষ, নিযুত ও কোটি বলা হয়। লক্ষ্য করি, প্রথমে এখানে আমরা একক, দশক, শতক, হাজার অর্থাৎ হাজারের দুটি অংশ অর্থাৎ অযুত, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তো এভাবে সংখ্যাগুলোকে আমরা যদি সংখ্যা দিয়ে প্রকাশ করি তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7, 8 কোটি লিখতে গেলে 8টি সংখ্যার প্রয়োজন হয়। এককের ঘরের অঙ্কগুলো কথায় লেখা বা পড়া হয় 1, 2, 3, 4 ইত্যাদি। কিছু দুই অঙ্কের সংখ্যাগুলোর বিশেষ বিশেষ নাম রয়েছে, যেমন 25, 38, 71 পড়া হয় যথাক্রমে 25, 38, 71। শতকের ঘরের 1, 2, 3 ইত্যাদি অঙ্কগুলোকে যথাক্রমে 100, 200, 300 ইত্যাদি পড়া হয়। হাজারের ঘরের অঙ্কগুলোকে শতকের ঘরের মতো পড়তে হয়, যেমন 5000, 7000 ইত্যাদি। অযুতের ঘরের অঙ্ককে অযুত হিসাবে পড়া হয় না। অযুত ও হাজারের ঘর মিলিয়ে যত হাজার হয় তত হাজার পড়া হয়, যেমন অযুতের ঘরে 7 এবং হাজারের ঘরে 5 থাকলে দুই অঙ্কের অঙ্ক মিলিয়ে 75,000 পড়তে হয়। নিযুত ও লক্ষের ঘর মিলিয়ে যত লক্ষ হয় তত লক্ষ হিসেবে পড়া হয়, যেমন নিযুতের ঘরে যদি 8 এবং লক্ষের ঘরে যদি 3 থাকে তাহলে দুই ঘরের অঙ্ক মিলিয়ে 83 লক্ষ পড়া হয়। কোটির ঘরের অঙ্ককে কোটি বলে পড়া হয়। কোটির ঘরের বাম দিকের সব ঘরের অঙ্কগুলোকে কোটির ঘরের সাথে মিলিয়ে যত কোটি হয় তত কোটি পড়া হয়। 4 বা ততোধিক অঙ্কে মিলিত সংখ্যা সহজে শুদ্ধভাবে পড়ার জন্য কমা ব্যবহার করা হয়। এক্ষেত্রে যে কোনো সংখ্যার ডান দিক থেকে 3 অঙ্ক পরে একটি কমা এবং এরপর 2 অঙ্ক পর পর কমা ব্যবহার করা হয়। উদাহরণ 1, আমরা এতক্ষণ যে আলোচনাগুলো করলাম সে আলোচনার উপর ভিত্তি করে এখন উদাহরণ 1 আমরা দেখব। কমা বসিয়ে কথায় লেখো। আমরা প্রথমে আলোচনা করেছি, অর্থাৎ স্থানীয় মান আমরা হিসাব করি এই পাশ থেকে, অর্থাৎ একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে কমা বসাতে গেলে প্রথম ডান পাশ থেকে 3 ঘর পর তারপর 2 ঘর পর পর কমা বসাতে হয়। সংখ্যাটির ডান দিক থেকে 3 ঘর পরে কমা, অর্থাৎ 7-এর পরে কমা, 3-এর আগে এবং 7-এর পরে কমা, এরপর 2 ঘর পর পর কমা, অর্থাৎ 5-এর পরে কমা, 8-এর পরে কমা বসালে আমরা পাই, যেমন 98, 75, 47, 321। অর্থাৎ ডান পাশ থেকে প্রথমে 3 ঘর পর তারপর 2 ঘর পর পর কমা বসাতে হবে। এখন কোটির ঘরে 2টি অঙ্ক মিলে 98, নিযুত লক্ষের ঘরে 2টি অঙ্ক মিলিয়ে 75, অযুত ও হাজারের ঘরে 2টি অঙ্ক মিলিয়ে 47, শতকের ঘরে 3, দশকের ঘরে 2 এবং এককের ঘরে 1 অবস্থিত। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় 98,75,47,321। এটি হচ্ছে এই অঙ্কটির সমাধান। উদাহরণ 2 আমরা দেখি। অঙ্কে লেখো 7,05,90,007। তাহলে আমরা আগেই বলেছিলাম যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখানে প্রথমে বলা হয়েছে 7 কোটি, তাহলে 7 কোটির ঘরে 7, তারপরে 5 লক্ষ অর্থাৎ 10-এর নিচে থাকলে 05, তারপরে অযুতের ঘরে বলছে 90,000, তাহলে 90, অযুত আর হাজার মিলে 90, শতকের ঘরে শতক নাই 0, দশক নাই 0 এবং সরাসরি 7, তাহলে 7,05,90,007 আমরা লিখলাম। কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পাতনের পর দেখা যায় যে নিযুত, শতক এবং দশকের ঘরে কোনো অঙ্ক নাই। এ খালি ঘরগুলোকে 0 বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়, অর্থাৎ 7,05,90,007। এরপরে উদাহরণ 3 আমরা একটু দেখব। 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। অর্থাৎ বৃহত্তম কোনো সংখ্যার বৃহত্তম হতে হলে অর্থাৎ 9 এবং ক্ষুদ্রতম হতে হলে আমরা 0কে বুঝি।
তাহলে সমাধান, এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 9, অঙ্ক পাতনের যে কোনো অবস্থানে 9 এর স্থানীয় মান বৃহত্তম হবে। সুতরাং 7টি 9 পর পর লিখলেই 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা পাওয়া যাবে। নির্ণেয় বৃহত্তম সংখ্যা অর্থাৎ 99,99,999। আমরা আগেই পড়ে এসেছি, ডান পাশ থেকে 3 ঘর পরে কমা, তারপরে 2 ঘর পরে কমা দিতে হয়। আবার ক্ষুদ্রতম অঙ্ক হলো 0, পরপর 7টি অঙ্ক 0 লিখলে সংখ্যাটি শূন্যই থাকে। সুতরাং সর্ববামে সার্থক ক্ষুদ্রতম সংখ্যা 1 লিখে ডানে পরপর 6টি 0 বসালে ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যাবে। নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা 10 লক্ষ, অর্থাৎ 1 এবং 7টি 0। এটি হচ্ছে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে আমরা বুঝতে পারলাম 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা যদি হয় 7টি 9 হবে, আর 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বললে প্রথমে 1 হবে, তারপরে 6টি 0 হবে, তাহলেই হবে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এরপরে উদাহরণ 4, একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 8, 0, 7, 5, 3, 4 অঙ্কগুলো দ্বারা 6 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। সমাধান, অঙ্ক পাতনে যে কোনো অবস্থানে বৃহত্তম অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতর অঙ্কের স্থানীয় মান অপেক্ষা বড় হবে। যেমন এখানে 8 7-এর থেকে বড়, 5 7 5-এর থেকে বড়, 5 4-এর থেকে বড়, 4 3-এর থেকে বড়, 3 0 থেকে বড়। এটি হচ্ছে, অর্থাৎ এই চিহ্ন যেদিকে থাকবে সেটি হবে বড়, অর্থাৎ 8-এর থেকে 7 বড়, 5-এর থেকে 7 বড়, 4-এর থেকে 5 বড়, 3-এর থেকে 4 বড়, 0 থেকে 3 বড়। সুতরাং বড় থেকে ছোট ক্রমে অঙ্কপাতন করলেই বৃহত্তম সংখ্যাটি পাওয়া যাবে। বৃহত্তম সংখ্যা 8 7 5 4 3 0, এটি হচ্ছে বৃহত্তম সংখ্যা। এখন আবার আমরা যদি এটিকে উল্টিয়ে দেই, অর্থাৎ 0 থেকে বড় 3, তারপরে 3-এর থেকে বড় 4, 4-এর থেকে বড় 5, 5-এর থেকে বড় 7, 7-এর থেকে বড় 8, সংখ্যাটি ছোট থেকে বড় ক্রমে অঙ্কপাতন করলেই ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে। কিন্তু সর্ববামে 0 বসালে প্রাপ্ত সংখ্যাটি অর্থবোধক 6 অঙ্কের সংখ্যা না হয়ে সংখ্যাটি 5 অঙ্কের হবে, কারণ বামের শূন্যের কোনো মূল্য নাই। অতএব 0 বাদে ক্ষুদ্রতম সংখ্যাটি সর্ববামে লিখে 0 সহ অন্যান্য অঙ্কগুলো ছোট থেকে বড় ক্রমে লিখলে ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যায়। অতএব ক্ষুদ্রতম সংখ্যা হবে 3 0 4 5 7 8। এটি হচ্ছে 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যার ক্ষুদ্রতম সংখ্যা। এখন 1.3-এ আন্তর্জাতিক গণনা পদ্ধতি আমরা একটু এক নজর দেখে নেব। এ পদ্ধতিতে একক থেকে বিলিয়ন পর্যন্ত স্থানগুলো নিচের নিয়মে পরপর এভাবে সাজানো হয়: একক, দশক, শতক, হাজার, মিলিয়ন, বিলিয়ন। অর্থাৎ তিন সংখ্যা 3টি করে করে আমাদের এখানে হিসাব করা হয়েছে। একক, দশক ও শতকের ঘরের অঙ্কগুলো আমাদের দেশীয় রীতিতেই পড়া ও কথায় প্রকাশ করা হয়। শতকের ঘরের বাম দিকের ঘরটি হাজারের, হাজারের ঘরের অনূর্ধ্ব 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা লেখা যায় এবং যে সংখ্যা লেখা হয় তত হাজার পড়া হয়। যেমন উপরে প্রদত্ত ছকে হাজারের ঘরে লিখিত সংখ্যাটি 111,000 এবং পড়তে হয় 111,000। হাজারের ঘরের বাম দিকের ঘর মিলিয়নের এবং এ ঘরে অনূর্ধ্ব 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা লেখা যায়। যে সংখ্যা লেখা হয় তত মিলিয়ন পড়া হয়। যেমন ছকে লিখিত সংখ্যা হলো 111 এবং পড়তে হয় 111 মিলিয়ন। মিলিয়নের ঘরের বামের ঘর মিলিয়নের যে সংখ্যা লেখা হয় তত মিলিয়ন পড়া হয়। যেমন ছকে লিখিত সংখ্যা হলো 111 এবং পড়তে হয় 111 মিলিয়ন। কোনো সংখ্যা শুদ্ধভাবে ও সহজভাবে পড়ার জন্য যে রীতিতে ডান দিক থেকে 3 অঙ্ক পর পর কমা বসানো হয় তা আন্তর্জাতিক গণনা পদ্ধতি। 1.4 আমরা এখন আলোচনা করব দেশীয় আন্তর্জাতিক গণনা রীতির পারস্পরিক সম্পর্ক। আমরা এখানে যে চিত্রটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে একক, দশক, শতক, হাজার, তারপরে হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তারপরে মিলিয়ন।
তো এখানে এককের ঘরে এক, দশকের ঘরে এক, শতকের ঘরে এক, হাজার তিনটি মিলে হাজার অর্থাৎ হাজার, অযুত লক্ষ তিনটি, তারপরে নিযুত কোটি অর্থাৎ মিলিয়ন 111 মিলিয়ন, তারপরে বিলিয়ন 111 অর্থাৎ দেশীয় এবং আন্তর্জাতিক গণনারীতির পারস্পরিক সম্পর্ক। লক্ষ্য করি মিলিয়নের ঘরে সর্বডানের এক এর স্থানীয় মান 1 মিলিয়ন, দেশীয় রীতিতে এ ঘরটি হলো নিযুতের ঘর অর্থাৎ এ ঘরে 1 এর স্থানীয় মান 1 নিযুত বা 10 লক্ষ। বিলিয়নের ঘরের সর্বডানের 1 এর স্থানীয় মান 1 বিলিয়ন, কিন্তু দেশীয় রীতিতে এ ঘরের 1 এর স্থানীয় মান 100 কোটি। সুতরাং আমরা পাই 1 মিলিয়ন সমান 10 লক্ষ, 1 বিলিয়ন সমান 100 কোটি। এটি আমাদের মনে রাখতে হবে। এটি অন্যান্য সব খানেই বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই প্রশ্নগুলো আমরা পেয়ে থাকি। 1 মিলিয়ন সমান 10 লক্ষ, 1 বিলিয়ন সমান 100 কোটি। উদাহরণ 5, আন্তর্জাতিক পদ্ধতিতে কথাই লেখো। এখন আমাদের এটি কথাই লিখতে হবে আন্তর্জাতিক পদ্ধতিতে। ডান দিক থেকে 3 অঙ্ক পর পর কমা বসিয়ে আমরা পাই, অর্থাৎ প্রথম 3 সংখ্যা পর, তারপর 3 সংখ্যা পর, তারপরে 3 সংখ্যা পর, তারপর 3 সংখ্যা পর। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় 204 বিলিয়ন, 204 বিলিয়ন, 340 মিলিয়ন, 432,004। এটি হচ্ছে আন্তর্জাতিক রীতিতে, আন্তর্জাতিক পদ্ধতিতে কথাই লেখা। এখন উদাহরণ 6, 5 মিলিয়নে কত লক্ষ? আমরা উপরে পড়লাম 1 মিলিয়ন সমান 10 লক্ষ, তাহলে 5 মিলিয়নে হবে কয় লক্ষ? 5 10 50 লক্ষ। 500 কোটিতে কত বিলিয়ন? অর্থাৎ আমরা ক নং প্রশ্ন সমাধান এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে 1 মিলিয়ন সমান 10 লক্ষ, যে আমরা পূর্বে পড়েছিলাম। 5 মিলিয়ন সমান 5 গুণন 10 সমান 50 লক্ষ। 100 কোটি সমান 1 বিলিয়ন, তাহলে 1 কোটি সমান 1 ভাগ 100 বিলিয়ন। 500 কোটি সমান 500 ভাগ 100 বিলিয়ন সমান 5 বিলিয়ন, অর্থাৎ 500 ভাগ 100 সমান 5 বিলিয়ন। অনুশীলনী 1, আমরা এখন অনুশীলনী 1.1 সমাধান করব। নিচের সংখ্যাগুলো অঙ্কে লিখি। 20,070, 20,070 অর্থাৎ একক, দশক, শতক, হাজার, অযুত অর্থাৎ 20,070। 30,008, 30,008। তারপরে 55,400, 55,000, 400। 4,05,000, 4,05,000 অর্থাৎ 4,05,000। তারপরে 7,02,075, 7,02,075। 7 একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 7,02,075। 76,09,070, 76,09,070 অর্থাৎ 76,09,070। তারপরে 30,09,004, 30,09,004, এখানে 4, এখানে একটি 4 বসবে। 4। তারপরে 5,03,02,007, 5,03,02,007 অর্থাৎ একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কোটি হলে 8টি সংখ্যা লাগবে, 4টি 8টা। 98,07,05,009, 98,07,00,000 অর্থাৎ 10-এর নিচে হলে সামনে একটি শূন্য থাকে। 7,05,009। 102,05,708, 102 কোটি যেহেতু লক্ষ নাই, 00, 5,000 10-এর নিচে বলে সামনে শূন্য, 5,708। 955 কোটি 7,90,000, 955 কোটি অর্থাৎ এখানে 955 কোটি
955 কোটি 7,90,000। তারপরে 3,500 কোটি 85,921। 3,500 কোটি 3,500 কোটি 45 লক্ষ হাজার নাই 921। 50,301,538,000। 50,301,538,000 শতক এবং একক নাই, সেজন্য 000 তিন সংখ্যা পরপর কমা। যেহেতু বিলিয়নের ক্ষেত্রে যেহেতু 50 রয়েছে সেজন্য এখানে দুই সংখ্যা পরে কমা হয়েছে। নিচে সংখ্যাগুলো কথায় লিখি। এবার আমরা কথায় লিখব। 45,789, 45,789। তারপরে 41,007, 41,007। তারপরে 89,000, 8,91,000, 8,91,071। অর্থাৎ 8,91,071। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে 2,78,000, অর্থাৎ 2,78,000 বা শতক নাই। 7,90,678, 7,90,678 কথাই লিখছি আমরা। তারপরে 8,90,075, 8,90,075। তারপরে গ নং 4,40,785, অর্থাৎ এইটা 44,785,000। তারপরে 68,70,509, 68,70,509। 71 লক্ষ, পরে 71 লক্ষ 5,070, 5,070। এরপরে 5,08,77,003, 5,08,77,003। তারপরে 9,43,00,000, 9,43,00,000 9,099, 9,43,00,000, 9,43,00,000 9,700। এটির কথায় যদি আমরা লিখি হবে 9,43,09,799, 9,43,09,799। এরপরে আমরা এখানে পরের যে অংশটি রয়েছে সর্বশেষ, সেটি হচ্ছে 8,39,765,000 নেই, অর্থাৎ 8,39,765,765। 3 নং প্রশ্ন, নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো। ক নং 72, 2 হচ্ছে একক, 7 দশক। খ নং 359, 9 হচ্ছে একক, 5 হচ্ছে দশক, 3 হচ্ছে শতক। 4 নম্বর অর্থাৎ গ নং প্রশ্ন 4,203, 3 একক, 0 দশক, 2 শতক, 4,000। ঘ নং প্রশ্ন 70,809, অর্থাৎ 9 একক, 0 দশক, 8 হচ্ছে শতক, 0 হচ্ছে হাজার, 7 হচ্ছে অযুত। ইং নম্বর
একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 13,45,078। অর্থাৎ এখানে 8 হচ্ছে একক, 7 হচ্ছে দশক, 0 হচ্ছে শতক, 5 হচ্ছে হাজার, 4 হচ্ছে অযুত, 0 হচ্ছে লক্ষ, 0 নিযুত, 13 হচ্ছে কোটি। 25,09,703। এটি হচ্ছে 25,09,709। 9 একক, 0 হচ্ছে দশক, 7 হচ্ছে শতক, 9 হচ্ছে হাজার, 0 হচ্ছে অযুত, 0 লক্ষ, তারপর 0 নিযুত, 25 হচ্ছে কোটি। এভাবে তোমরা ছ, বর্গীয় জ, ঝ এই তিনটি বাড়িতে লিখে সমাধান করবে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 4 নম্বর প্রশ্ন, 9 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা লেখো। অর্থাৎ 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা অর্থাৎ 9টি 9। তাহলে এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 9টি 9 লেখাকেই বলা হয় বৃহত্তম সংখ্যা। আর ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 9 অঙ্কের, অর্থাৎ প্রথমে 1 বসবে, তারপর 8টি শূন্য। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে প্রথমে 1, তারপরে বাকিগুলো শূন্য। অর্থাৎ 9 অঙ্কের ক্ষেত্রে প্রথমে 1, তারপরে 8টি শূন্য, মোট 9 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। এরপরে 5 নাম্বার প্রশ্ন বলছে, একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। একই অঙ্ক একবার ব্যবহার করে, তাহলে আমরা এইখানে দেখতে পাচ্ছি 7 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমে বৃহত্তম সংখ্যা যদি গঠন করি, প্রথমে 9, তারপরে 8, তারপরে 5, তারপরে 4, তারপরে 3, তারপর 2, তারপর 1। তাহলে এখানে 9, 8, 5, 4, 3, 2। আমরা এখানে যদি কমা ব্যবহার করি তাহলে হবে 98,54,321। 98,54,321। এরপরে আমরা যদি আর ক্ষুদ্রতম সংখ্যা যদি হয় তাহলে এই দিক থেকে, অর্থাৎ এটা উল্টায়ে যদি আমরা দেই 1, তারপর 2, তারপর 3, তারপর 4, তারপর 5, তারপরে 8, তারপর 9, এভাবে উল্টায়ে লিখে দিলে এটি হবে ক্ষুদ্রতম সংখ্যা। এরপরে আমরা খ নং প্রশ্নের ক্ষুদ্রতম সংখ্যাটা লিখে দেখাই। প্রথমে সবচেয়ে ছোট সংখ্যা 3, তারপরে 0, তারপর 4, তারপরে 5, তারপরে 7, তারপর 8, তারপর 9। প্রথমে 3, 0, 4, 5, 7, 8, 9, এটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। এরপরে 6 নম্বর প্রশ্ন বলছে, 7 অঙ্ক বিশিষ্ট কোনো বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে 7 এবং শেষে 6 আছে, সেগুলো লেখার কথা বলা হচ্ছে। প্রথমে 7 অঙ্ক বিশিষ্ট কোনো বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে 7, তাহলে 7 দিয়ে তারপর 9 এবং শেষে 6 দেব, বাকিগুলো 9, 9, 9, 9। অর্থাৎ 5টি 9, প্রথমে 7, তারপরে 6। তাহলে 7 অঙ্ক বিশিষ্ট সংখ্যার প্রথম সংখ্যায় 7 এবং শেষ সংখ্যা 6 এবং বাকিগুলো 9 দিলেই হবে 7 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা। তারপরে 7 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা শেষে 6 এবং প্রথমে 7 থাকবে, সেগুলো হচ্ছে 7, 0, 0, 0, 0, 0, 6। 7 নম্বর প্রশ্ন, 73,455 এর অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে যে সংখ্যা হয় তা কথায় প্রকাশ করো। অর্থাৎ বিপরীত সংখ্যা প্রথমে 55, 4, 37, আর 55,437, আর এখানে ছিল 73,455 আর 55,437, 55,437। তো এই ছিল আমাদের 1.1 অধ্যায়ের সকল অঙ্কের সমাধান। তোমরা এগুলো ভিডিও ক্লাস দেখে বাড়ির খাতায় এগুলো একটি একটি করে খাতায় প্র্যাকটিস করবে, আর যখনই সমস্যা হবে ভিডিও ক্লাসটি দেখে নেবে। তো আজকের ভিডিও ক্লাস এ পর্যন্তই।
পরবর্তী ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।